দিচ্ছি। সো পদার্থবিজ্ঞানের মাত্র 55টা এমসিকিউ করলে তুমি নিশ্চিত 20টা এমসিকিউ তুমি কমন পাবে, ঠিক আছে। আই হোপ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এই ক্লাসটা যারা দেখবা তারা নিশ্চিত কমন পাবা, ঠিক আছে। যদি কমন না পাও তখন এসে তোমরা কমেন্টে বইলো, ঠিক আছে, নিশ্চিত কমন পাবা, নিশ্চিত। আর যারা এমসিকিউ তে ফেলের ভয়তে আছো, ঠিক আছে, তাদের কোনো টেনশন নেই, আমাদের এমসিকিউ গুলো যারা দেখবে, ঠিক আছে, তারা নিশ্চিত পাস করবে, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারবো। এই এমসিকিউ গুলো চোখের পলকে তুমি সমাধান করতে পারবে, একদম চোখের পলকে। তো এই যে 1 নম্বর এমসিকিউটা দেখতেছো, 2 নম্বরটা, এই যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো দেখো কতগুলো বোর্ডে আসছে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 15তে আসছে, আবার 23-এ আসছে, ঠিক আছে। দেখো কয়বার রিপিট হয়েছে, একই বোর্ডে 2বার রিপিট হয়েছে এই এমসিকিউটা। তারপর দেখো যশোর বোর্ড 20-এ আসছে, বরিশাল বোর্ড 15তে আসছে, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 22-এ আসছে, আবার 15তেও আসছে। মানে একই বোর্ডে বারবার রিপিট হচ্ছে এই এমসিকিউটা, বুঝতে পেরেছো, সর্বোচ্চ আসছে এই এমসিকিউটা। ওকে, দ্বিতীয় আরেকটা এমসিকিউ আছে, সেটাও তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু পড়ি এমসিকিউটা, যে সবচেয়ে দুর্বল বল কোনটি। দেখো এই এমসিকিউটা কতগুলো বোর্ডে আসছে, এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল নাকি মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল কোনটি, মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল কোনটি, মহাকর্ষ বল। মাথায় রেখো, একদম মুখস্থ রাখবা, জাস্ট আসলেই চোখের পলকে করে ফেলবা। 2 নম্বরটা দেখো, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এইটা কতগুলো বোর্ডে আসছে, দেখো ঢাকা বোর্ড 25-এ আসছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 15তে আসছে, সিলেট বোর্ড 15তে আসছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে 15 সালে 2বার আসছে, চট্টগ্রাম বোর্ডে একবার আসছে, সিলেট বোর্ডে একবার আসছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা। এমসিকিউটা হচ্ছে যে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলো তো, আলোক তরঙ্গ নাকি শব্দ তরঙ্গ না বেতার তরঙ্গ। আচ্ছা বেতার, হ্যাঁ বেতার তরঙ্গ কোনটা হবে, এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য কোনটা, শব্দ তরঙ্গ কোনটা হবে, এই যে এইটা শব্দ তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নাম্বারটা, যে এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন, এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন কতবার যে আসছে তুমি একটু দেখো। যে যশোর বোর্ড 23-এ আসছে, সিলেট বোর্ড 21-এ আসছে, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। অর্থাৎ সিলেট বোর্ড আর ময়মনসিংহ বোর্ড একই বছর 2বার আসছে, ঠিক আছে। এরপরে বরিশাল বোর্ড 24-এ আসছে, আবার ময়মনসিংহ বোর্ডে একই জিনিস একবার 21 সালে আসছে, একই জিনিস রিপিট করছে তোমার 24 সালে, ঠিক আছে। কতটা গুরুত্বপূর্ণ তুমি একটু চিন্তা করে দেখো এই এমসিকিউ গুলো, জাস্ট মুখস্থ রাখতে এক চোখের পলকে করে ফেলবা। তাহলে দেখো এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন হয় হচ্ছে কত, 2% থেকে 3% নাকি 4% থেকে 5%। আমরা জানি যে 4% থেকে 5%। কত হবে, 4% থেকে 5%। এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন হয় 4 টুকরা থেকে 5%, মাথায় রেখো। 4 নম্বরটা দেখো, একটি দন্তের দৈর্ঘ্য এই যে বলছে 12 প্লাস 0.05 কিলোমিটার। ওকে, আচ্ছা দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক একক কত, কি বলছে বলতো, যে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক একক, ঠিক আছে। আপেক্ষিক একক কত, 1%, 2% নাকি 4%। সরি সরি, এটা না, এইটা, এই যে দৈর্ঘ্য পরিমাপের যে আপেক্ষিক একক কত, এখানে 2টা অপশন আছে। এখন এই ধরনের যদি অঙ্ক আসে সেই ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো তোমরা একটু খেয়াল করো, যে এই ধরনের যদি আসে যে আপেক্ষিক ত্রুটি কত, এই কথা যদি আসে, তাহলে তুমি কি করবে, এই যে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি, এই যে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি পরিমাণ তোমার কি বলছে, দৈর্ঘ্যের কথা বলছে না, দৈর্ঘ্য বলছে না, তাহলে কি হবে, পরিমাণকৃত দৈর্ঘ্য হবে। এই যে পরিমাণকৃত দৈর্ঘ্য, পরিমাণকৃত দৈর্ঘ্য, ঠিক আছে, ইনটু 100%। এই যে ইনটু 100%, ঠিক আছে, ইনটু 100%। আচ্ছা এই অংশ একটু জুম করে দিও এডিটের সময়। আচ্ছা তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি, এই যে দেখো আপেক্ষিক ত্রুটির কথা বলছে না, তাহলে আপেক্ষিক ত্রুটির একটা সূত্র আছে, সেটা কি বলতো, চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে পরিমাণকৃত, এখানে কি বলছে বলতো, দৈর্ঘ্য বলছে। এখন তোমারে বলতে পারতো না যে আয়তন, বলতে পারতো না যে আয়তন বললে কি হইতো, এখানে পরিমাণকৃত আয়তন হইতো। যদি তোমাকে যদি বলতো যে যদি বলতো যে এই যে একটি দ্বন্দ্বের ক্ষেত্রফল, হ্যাঁ তোমাকে যদি বলা হইতো যে দ্বন্দ্বের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে তুমি কি লিখতো, যে পরিমাণকৃত ক্ষেত্রফল, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো, যেটাই দেখ একই কথা, মাথায় রাখো। তাহলে একটু খেয়াল করো, যে এরকম যদি আসে তাহলে তুমি কি করবে, দেখো
এই যে সমান সমান আছে না, এই সমান সমানের নিচে তুমি সমান সমান দিবা, এইভাবে সমান সমান দিবা, সমান সমান দিয়ে দেখো চূড়ান্ত ত্রুটি, দেখো তো চূড়ান্ত ত্রুটি কত ছিল, এই যে এত ছিল, এইটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, এই যে 0.05, তাহলে লেখো 0.05, এটা হচ্ছে তোমার হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আর হচ্ছে তোমার এই যে পরিমাণকৃত দৈর্ঘ্য, এখানে বলছে না যে পরিমাণকৃত দৈর্ঘ্য হচ্ছে এত, এইটা হচ্ছে পরিমাণকৃত দৈর্ঘ্য কত, 12, কত বলো তো, 12। আচ্ছা, তাহলে পরিমাণকৃত দৈর্ঘ্য হচ্ছে 12, তারপরে এখানে কি আছে, ইনটু, এই যে ইনটু দিলা, এখানে কি আছে 100% আছে, এই যে এখানে 100% দিয়ে দাও, এই যে এখানে হচ্ছে 100% দিবে, এরপরে তুমি ক্যালকুলেশন করো, আমরা একটু ক্যালকুলেটর একটু চাপ দিয়ে দেখি, 0.42 আসছে, ঠিক আছে, 0.42% আসছে। এখন আমরা একটু দেখি এটা কোথায় আছে, 0.42, এই যে এইটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেশন করে, জাস্ট কোনো কথা নেই, যখনই পারবে যে আপেক্ষিক ত্রুটি কত, তুমি আপেক্ষিক ত্রুটির একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে পরিমাণকৃত দৈর্ঘ্য। যদি দৈর্ঘ্যের কথা বলে এখানে, তাহলে দৈর্ঘ্য লাগবে এখানে, আর যদি আয়তনের কথা বলে তাহলে আয়তন লাগবে, ঠিক আছে। আর যদি বলে যে তোমার এটা কি বলে ক্ষেত্রফল, তাহলে তুমি কি করবা, ক্ষেত্রফল লাগবা, পরিমাণ কিন্তু যদি এখানে ক্ষেত্রফলের কথা বলে তাহলে ক্ষেত্রফল লাগবা, শেষ। তারপরে এইভাবে লাগবে ইনটু 100%, লেখার পরে এই মানগুলো লাগবে, যে চূড়ান্ত ত্রুটি কিন্তু এইটা মাথায় রেখো। আর হচ্ছে তোমার এটার কি বলে, পরিমাণকৃত দৈর্ঘ্য, তাহলে পরিমাণকৃত দৈর্ঘ্য কোনটা, এই যে প্রথমটা কই গেল, এটা হচ্ছে পরিমাণকৃত দৈর্ঘ্য, এই যে পরিমাণকৃত দৈর্ঘ্য দিছে, এই যে ইনটু, এই ইনটু মানে ইনটু অর্থ গুণ, এরপর হচ্ছে এই যে 100% দিছি, তারপরে এই করে ফেলছি, ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে আসবে। এরপর বলছে একটি তারের ব্যাসার্ধ পরিমাপ, আচ্ছা, একটি তারের ব্যাসার্ধ পরিমাপের 1% ত্রুটি হলে, মনে রাখো তারের ব্যাসার্ধ পরিমাণ যদি 1%, হ্যাঁ 1% যদি ত্রুটি হলে পুচ্ছছেদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত, অনেক ঘুরায় পেঁচায় বলছে, ঠিক আছে, এত কিছু বোঝার তোমার দরকার নাই। তোমার যদি বলে যে একটি তারের ব্যাসার্ধ পরিমাপের, হ্যাঁ 1%, কি বলে 1% মানে 1% ত্রুটি হলে পুচ্ছছেদের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত। যদি বলে যে আপেক্ষিক ত্রুটি কত, তাহলে এখানে কত আছে বলো তো, 1 আছে না, তার মানে কি এটা সবসময় দ্বিগুণ হয়, যেটা আছে তার দ্বিগুণ হয়, তার মানে কি এটা হবে 2% হবে, কত পার্সেন্ট হবে, 2%, মনে রাখবা যেটা আছে সেটা দ্বিগুণ হবে, তাহলে 2% হবে। আই হোপ বুঝতে পেরেছো, জাস্ট তোমার একটু পেঁচাইয়া বলবে, কিন্তু একই বিষয়। যদি বলে যে পরিমাণকৃত এই ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত, জাস্ট এটার দ্বিগুণ। 6 নম্বরটা দেখো, কোন রাশিটি স্কেলার রাশি, তাহলে তুমি কোনটা দেখাবা, চাপ, চাপ হচ্ছে স্কেলার রাশি। অনেক সময় এইভাবে চাপ দিয়ে দিবে, আবার অনেক সময় এইভাবেও থাকতে পারে, এই যে এইটার বদলে এইভাবেও তোমার থাকতে পারে যে পি মানে প্যাসকেল, ঠিক আছে, পি ইকুয়াল টু তোমার, ঠিক আছে, পি ইকুয়াল টু এফ বাই এ, এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকলে জাস্ট কোনো কথা নেই, এইটা দাগাই দেবা, ঠিক আছে। আরেকটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে, আরেকটা ছোট্ট জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এফ মানে কি জানো, এফ হচ্ছে বল, এফ কি বলো তো, বল, হ্যাঁ। এখন এই বল কোন রাশি জানো, এই বল হচ্ছে ভেক্টর রাশি। বল কোন রাশি বলো তো, এই যে বল কোন রাশি, এই যে এফ, এফ মানে কি বল, বল হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে বল কোন রাশি, ভেক্টর রাশি, মাথায় রেখো, বল কোন রাশি, ভেক্টর রাশি। এটা এই দুই ভাবে থাকবে, একটা হচ্ছে চাপ দিয়ে থাকলে চাপ দেখাবা, আর যদি এইভাবে থাকে এইটা দেখাবা। আর যদি বলে যে বল কোন রাশি, তাহলে তোমরা কোনটা দেখাবা, ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তারপরে 7 নম্বর এমসিকিউটা দেখো, যে তুমি এ বিন্দু হতে এ বি সি ডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক হবে। তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, যে বলছে যে তুমি এ বিন্দু হতে, ঠিক আছে, ধরো এই যে এইটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দু হতে তুমি কি করলা, মানে চলা শুরু করলা, মানে হাঁটতে থাকলা, ধরো এই যে তুমি এখানে হাঁটতে 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 এইভাবে আসলা, ঠিক আছে। তাহলে কতটুকু হাঁটলা, এ বি সি ডি, তার মানে কি এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে সি বিন্দু, সি বিন্দু থেকে ডি বিন্দু, ঠিক আছে, এতটুকু আসলা। তারপরে বলছে পথে যাত্রা শুরু করে পুনরায় মানে এখান থেকে ঘুইরা পুনরায় তুমি আবার এই এ বিন্দুতে আসছো, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে তুমি হাঁটতে 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 আবার ঘুরা আবার এই সেম মানে এ বিন্দুতে আইসা পৌঁছেইছো। এরপরে ওরা দেখো কি বলছে, যে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক হবে। কি বলছে বলতো, সরণ সর্বাধিক, একটু ভালো করে বুঝতে, সরণ জিনিসটা কি জানো, সরণ জিনিসটা হচ্ছে সোজাসুজি হয়, এইভাবে ঘুইরা যাওয়াটারে সরণ বলে না, সরণ হচ্ছে সোজাসুজি তুমি হাইটে যাবা, জাস্ট এইভাবে সোজা হাইটে যাবা, ঠিক আছে। এই যে তুমি যে এইভাবে যে ঘুইরা যে গেছো, এইটা কিন্তু সরণ না, সরণ জিনিসটা কি জানো, সরণ জিনিসটা হচ্ছে সোজা, অর্থাৎ এই পথ, এই যে পথটা, এই পথ থেকে তুমি হাঁটা শুরু করবা, হাইটা তুমি এইখানে যাবা। সরণ সবসময় সোজা হয়, সোজাসুজি হয়, কি হয়, সবসময় সোজাসুজি হয়, মাথায় রাখো।
তাহলে এখানে ওরা বলছে যে তোমার স্মরণ সর্বাধিক, সর্বাধিক কত হবে? ডি হবে। অনেকে কি করো জানো, এই যে তোমার এ দাগাও, কারণ এখানে হাঁটতে হাঁটতে আবার তো এইখানে এসে পৌঁছেছে, তার মানে এ হবে। অনেকে ডি দাগাও, একটাও হবে না, স্মরণ হবে সোজাসুজি, অর্থাৎ এ থেকে এই যে এই পর্যন্ত। এটা কোন বিন্দু বলতো? সি বিন্দু। তার মানে সি কোথায়? এইটা অ্যান্সার হবে। আবার বলতেছি, এইভাবে বলবে যে এই বিন্দু হতে হাঁটতে হাঁটতে কি করলা, এ বি সি ডি পথে যাত্রা শুরু করে, মানে এখানে যাত্রা মানে কি হাঁটতে হাঁটতে বা গাড়িতে চলতে চলতে তুমি আবার এই সেম বিন্দুতে আসো, তারপরে বলছে যে পুনরায় আবার এই যে এই বিন্দুতে চলে আসছো। আচ্ছা, তারপর হচ্ছে বিন্দুতে পৌঁছানো, কোন বিন্দুতে তোমার স্মরণ, এইটা কিন্তু অনেকে খেয়াল করে না। স্মরণ মানে কি সোজাসুজি, সোজাসুজি কোনটা আছে? সি আছে। অনেকে এ দাগাও বা ডি দাগাও, এগুলো হবে না, সি হবে। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাইও, ঠিক আছে? কোথাও কারো সমস্যা বা কোনো মতামত থাকলে কমেন্টে জানাইও। ওকে, আমি চেষ্টা করবো সবার কমেন্টেরই অ্যান্সার দেওয়ার। 8 নম্বরটা দেখো, কে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করেন? বলতো, কে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করেন? থেলিস নাকি এরিস্টটল? এটা হচ্ছে যে থেলিস। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। এই রিলেটেড আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা করেন কে? সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা করেন কে? কোপার্নিকাস। ঠিক আছে, তাহলে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা করেন কে? কোপার্নিকাস। সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা করেন কে? কোপার্নিকাস। ওকে, আরো আছে এই রিলেটেড, মানে এই সেম টাইপের আরো কিছু কোশ্চেন আছে, আমি একটু উঠাই দিছি, তোমরা একটু দেখো। যে সৌরজগতের ধারণা দেন এরিস্টটল। ঠিক আছে, এই যে এরিস্টটল কি করেন? সৌরজগতের ধারণা দেন। সৌরজগতের ধারণা কে দেন? এরিস্টটল। সৌরজগতের ধারণা কে দেন? এরিস্টটল। আর ভবিষ্যৎবাণী করেন কে? থেলিস। ভবিষ্যৎবাণী করেন থেলিস, আর সৌরজগতের ধারণা দেন এরিস্টটল। মনে রাখো। তারপর হচ্ছে সৌরজগতের প্রবক্তা কে? গ্যালিলিও। সৌরজগতের প্রবক্তা কে? গ্যালিলিও। সৌরজগতের প্রবক্তা কে? গ্যালিলিও। 9 নম্বরটা দেখো, 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? 1 টেরাগ্রাম সমান কত গ্রাম বলো? এটা একটু মুখস্থ মান, যে 1 টেরাগ্রাম হচ্ছে তোমার 10^20। তাহলে 1 টেরাগ্রাম সমান তোমার কত বলতো? 10^20। 1 টেরা সমান আচ্ছা, আমি একটু মুছে দিই। এই রিলেটেড আরো প্রশ্ন থাকলে, আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি তোমার বলে যে 1 মেঘা, ঠিক আছে, 1 মেঘা ⁶, ঠিক আছে, এটা হচ্ছে 1 মেগাগ্রাম। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো যে 1 মেগাগ্রাম সমান তোমার কত? 10⁶। একটু মুখস্থ রেখো, 10-15 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। আর হচ্ছে 1 গিগা, 1 গিগা 10⁹। এই যে 10⁹ দেখছো না, এটা হচ্ছে গিগা। যদি বলে 1 গিগা সমান তোমার কত, তাহলে তোমার কত হবে? 10⁹ লিখবা, ওইটা দেখাবা। আর একটা হচ্ছে 1 টেরা, সেটা তো বলেই দিলাম যে 10⁻20। সরি, এটা হচ্ছে 12। ঠিক আছে, 10⁻12। ঠিক আছে, 10⁻12 তোমার মনে থাকবে। তারপর দেখো 1 AM কত মিটার? কি বলছে বলতো? 1 AM কত মিটার? এটাও তোমার একটু মুখস্থ মান, একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমার 10⁻⁻ হচ্ছে তোমার 18, 10⁻⁻18। তাহলে 1 AM হ্যাঁ সমান সমান কত মিটার? 10⁻18। মাথায় রেখো, একটু মাথায় রেখো। 1 পিকে মিটার, 1 পিকে মিটার 10⁻12, 10⁻। তারপর হচ্ছে 1 ফেমটো, 1 ফেমটোমিটার তোমার সমান কত বলো তো? 10⁻15। ঠিক আছে, তারপরে দেখো 1 অ্যাটো, 1 অ্যাটোমিটার সমান হচ্ছে তোমার 10⁻, এটা হচ্ছে 18, 10⁻18 মিটার। ঠিক আছে, এত মিটার, এগুলো সব মিটার। ঠিক আছে, মিটার হবে, এত মিটার। তারপরে হচ্ছে যে 1 মিলিমিটার সমান তোমার কত? এটা তোমার একটু জানতে হবে, এটা কিন্তু অনেকবার দেখছি বোর্ডে আসছে। ঠিক আছে, কিলোমিটার সমান হচ্ছে 10⁻² মিটার। এগুলো একটু মনে রাখো। তাহলে তোমার কি আছে? 1 AM সমান কত মিটার বলো তো? 10⁻18 মিটার। এই যে 18, 10⁻18 মিটার, এটা দেখাবা। আর যদি আসে যে 1 পিকে মিটার সমান কত, তাহলে কত হবে? 10⁻12 মিটার। ঠিক আছে, যদি বলে 1 ফেমটোমিটার সমান কত, তাহলে 10⁻−15। যদি বলে 1 অ্যাটোমিটার সমান তোমার কত, তাহলে 10⁻−18। সেম। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো 1 মিলিমিটার সমান কত? 10⁻−3। 1 কিলোমিটার সমান কত? 10⁻²। আচ্ছা, 10⁻² মিটার। ঠিক আছে, জাস্ট এই এতটুকু মনে রাখলেই তোমার হবে, আর লাগবে না। ওকে, এরপরে একটু খেয়াল করো,
11 নম্বরটা যে পদার্থ বিজ্ঞানীরা বিশ্বের গ্রহ নক্ষত্র অথবা তোমার এখানে লিখতে পারে যে ব্রহ্মাণ্ডের, যদিও ব্রহ্মাণ্ড কথাটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে ভুল। ব্রহ্মাণ্ড কথার মানে কি, মানে ব্রহ্মার আন্ডা দিয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, ব্রহ্মার আন্ডা, ঠিক আছে? আসলে এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে ভুল। এখানে সায়েন্সের ক্ষেত্রে ব্রহ্মাণ্ড এই কথাটা ইউজ না করাই উচিত। এটা হচ্ছে বিজ্ঞানিকভাবে ভুল, মানে বৈজ্ঞানিক সায়েন্টিফিক ভাবে এটা ভুল, ঠিক আছে? সো ব্রহ্মাণ্ড ওটা হবে না। নিয়ম হচ্ছে যে আচ্ছা যাই হোক, তাহলে পদার্থবিজ্ঞানীরা বিশ্বের গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্রা কত শতাংশ ব্যাখ্যা করেছেন? অর্থাৎ এই পদার্থ বিজ্ঞানীরা বা বিজ্ঞানীরা গ্রহ, তারপর হচ্ছে নক্ষত্র, গ্যালাক্সি, মাত্র কত পার্সেন্ট তারা জানতে পেরেছে বা কত পার্সেন্টের তারা ব্যাখ্যা করতে পারছে? মাত্র 4%। কত বলতো? মাত্র 4%-এর তারা ব্যাখ্যা করতে পারছে, আর বাকিগুলা সম্পর্কে তাদের জ্ঞান নাই বা এখনো তারা জানতে পারে নাই। মাত্র 4%-এর জ্ঞান তাদের আছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সম্পর্কে। মাথায় রেখো, পদার্থবিজ্ঞানীরা বিশ্বের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? মাত্র 4%। 12 নম্বরটা দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের? এইটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে কি করে, ঘূর্ণন গতি। কারণ পৃথিবী কিন্তু ঘোরে। একটা কথা মনে রাখবা, পৃথিবী যে খালি ঘোরে বিষয়টা কিন্তু ওইরকম না। পৃথিবী কিন্তু এই যে সূর্যটা, ঠিক আছে, এই যে সূর্য, এই সূর্যের চারিদিকে এই যে পৃথিবীটা সে কি করে, এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ সূর্যকে সে কিন্তু কেন্দ্র করে ঘুরে, ঠিক আছে, এই পৃথিবী। তাহলে দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের? ঘূর্ণন গতি এটা কিন্তু হবে না, এটা কি হবে? পর্যায়বৃত্ত গতি। কি হবে বলো? পর্যায়বৃত্ত গতি। এই যে এই বৃত্তটারে, এই সূর্যটারে তুমি মনে মনে ধরবা যে এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তটারে কেন্দ্র করে ঘুরে, তার মানে কি হবে? পর্যায়বৃত্ত গতি। মনে রাখার একটা কৌশল, ঠিক আছে? এই সূর্যটারে তুমি বৃত্ত মনে করবে, এই বৃত্তটাকে কেন্দ্র করে তার মানে কি? পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতি মানে, ঘূর্ণন মানে কি? ঘোরে যেগুলো, এটা কিন্তু শুধু ঘূর্ণন গতি হবে না, পর্যায়বৃত্ত গতি। 13 নম্বর, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, ঠিক আছে, কি রূপে আবির্ভূত হয়? তাহলে তুমি যদি ঘর্ষণ করো, এইভাবে হাত দিয়ে এইভাবে যদি ঘর্ষণ করো, এই যে ঘর্ষণ, এই ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, কি রূপে আবির্ভূত হয়? এটা হচ্ছে তাপ, ঠিক আছে? এইভাবে ঘর্ষণ করলে দেখবা যে তুমি একটা গরম অনুভব করতেছো, একটা তাপ অনুভব করতেছো, ঠিক আছে? তাহলে কি হবে? তাপ হবে। 14 নম্বরটা দেখো, নিচের কোনটি সঠিক? এইটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, নিচের কোনটি সঠিক। যে দেখো, এখানে একটু খেয়াল করো, এই যে চার্জ গুলো আছে এগুলো কিন্তু সব মাইনাস, ঠিক আছে? এগুলো কিন্তু সব মাইনাস। আর এই যে এইগুলো দেখছো, এগুলো মাইনাস। এখানে 5টা আছে, এখানেও কিন্তু 5টা আছে। আবার এখানে কি বলছে বলতো? সমান সমান বুঝাইছে। এটা দিয়ে কি বুঝাইছে? সমান সমান বুঝাইছে। তার বলছে নিচের কোনটি সঠিক? বোঝাই যায় এটা সঠিক, কারণ মাইনাসে সবসময় চার্জ প্রবেশ করে। মাইনাসে সবসময় কি করে? চার্জ প্রবেশ করে। এই যে চার্জ গুলো ঢুকতেছে, এই যে ঢুকতেছে, এই চিহ্ন দিয়ে কি বুঝায়? যে এদিকে ঢুকতেছে, ভিতরে ঢুকতেছে, তার মানে এটা কিন্তু সঠিক হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা কেন সঠিক হবে না? বলতে পারে যে নিচের কোনটি সঠিক নয়, বলতে পারে না? তখন তুমি কোনগুলো দেখাবা, দেখো এইটা কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে এখানে প্লাস চার্জ, প্লাস চার্জ কিন্তু ও চার্জ কিন্তু বের করে দিবে, বাইরে বের করে দিবে। কিন্তু ও দেখো চার্জ নিজের দিকে, এই যে দেখো নিজের দিকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? চার্জ যখন প্লাস চার্জে কিন্তু চার্জ প্রবেশ করে না, ভিতরে ঢুকে না, সে কিন্তু চার্জ দেয় অন্য কাউরে, ঠিক আছে? সে কিন্তু ভিতরে ঢুকতেছে। এটা মানে কি? ভিতরে ঢুকতেছে, এই যে দেখো ভিতরে ঢুকতেছে, তার মানে এটা কিন্তু সঠিক নয়। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটাও কিন্তু সঠিক হবে না। কারণ কি জানো? এখন তুমি বলবা যে এখানে তো মাইনাস চার্জ, এখানে তো চার্জ ঢুকবে। হ্যাঁ, চার্জটা অবশ্যই ঢুকবে, কিন্তু এটা সমান না। এই যে দেখো, এইটা দিয়ে সমান বুঝাইছে, এটা কিন্তু সমান না। কেন সমান না? কারণ এখানে হচ্ছে 3টা মাইনাস, এখানে হচ্ছে 5টা। তাহলে এটা কি সমান হইলো? সমান কিন্তু হইলো না। তার মানে এটা কিন্তু অ্যান্সার হয় না। অ্যান্সার হবে কোনটা? এইটা, ঠিক আছে? কারণ মাইনাসে চার্জ ঢোকে এবং ওরা কিন্তু 5 ও 5টা আছে, তার মানে এইটা কি হবে? সমান হবে। 15 নম্বরটা দেখো, নিচের কোন চিত্রটি সঠিক? ওই একই কথা, একই কথা। সেটা হচ্ছে যে তুমি এখানে দেখবে, এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করো, যে এখানে দেখো মাইনাস চার্জ আছে, চার্জটা কি আছে? মাইনাস অবস্থায় আছে। কিভাবে বুঝবা? এই যে মাইনাস লেখা আছে, মাইনাস। এখন নিয়ম হচ্ছে যে মাইনাসে চার্জ প্রবেশ করে, মানে মাইনাসে চার্জ ঢুকে বা প্রবেশ করে, কিন্তু এখানে দেখো চার্জ বের হয়ে যাচ্ছে। এই যে দেখো বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এই যে দেখো বের হয়ে যাচ্ছে। তার মানে নিচের কোন চিত্রটি সঠিক? এটা কিন্তু সঠিক নয়। তারপরে এইটা দেখো, এটা কিন্তু প্লাস। আমরা জানি যে প্লাস সবসময় চার্জ বের করে দেয় বা কাউরে ধার দেয় বা কাউরে দেয়। হ্যাঁ, প্লাসে কিন্তু চার্জ ঢুকে না, কারণ ও তো প্লাস অবস্থায় আছে। চার্জ লাগবে কার? মাইনাসের লাগবে। তা মাইনাসে চার্জ ঢুকে, প্লাসে তো চার্জ ঢুকে না। দেখো ওর ভিতর চার্জ ঢুকতেছে, এই যে ঢুকতেছে, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু সঠিক নয়। আচ্ছা, এরপরে দেখো এইটা, এই যে প্লাস, প্লাসের কাজ কি? চার্জ বের করে দেওয়া। এই যে দেখো কিন্তু চার্জ এই যে বের করে দিছে, এই যে বের করে দিছে, এই দেখো চার্জ বের করে দিছে, এই দেখো চার্জ বের করে দিছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু চার্জ বের করে দিছে,
প্লাসের কাজ কি, চার্জ বের করে দাও, ওই যে বের করে দিছে, এই জন্য এটা পজিটিভ, মানে এটা অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। 16 নম্বর দেখো, নিচের কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র? এক কথা মনে রাখবা, ডাব্লিউ বাই তোমার হচ্ছে কিউ, ডাব্লিউ বাই কিউ। নিচে কোনটি ইএমএফ এর নির্ণয়ের সূত্র? এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আবার এই যে ইনটু এটা দিও না, এটাও দিও না, এটা কিন্তু অ্যান্সার। 17 নম্বরটা দেখো, জেনারেটরের কাজ কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। তাহলে জেনারেটরের কাজ কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, এই রিলেটেড আমি আরো একটা দেখো, যে নিচের কোনটি মৌলিক রাশি? নিচের কোনটি মৌলিক রাশি? হ্যাঁ, এই ধরনের কোশ্চেন তোমার আসতে পারে, নিচের কোনটি মৌলিক রাশি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো মৌলিক রাশি কিন্তু 60টি, এটা একটু মনে রাখো, যে মৌলিক রাশি কয়টি বলো তো? 60টি হচ্ছে তোমার মৌলিক রাশি। এখন এই 60টি মৌলিক রাশি তোমার একটু জানতে হবে যে কোনগুলো তোমার মৌলিক রাশি। সেটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু একটা মৌলিক রাশি। তারপর হচ্ছে ভর, ভর, তারপর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। তোমরা একটু এটা একটু নোট করে রাখো, হ্যাঁ, জাস্ট ঠাডা মুখস্থ করবা। তারপর হচ্ছে শব্দতর তরঙ্গের, ঠিক আছে, শব্দতর তরঙ্গের উদাহরণ। এখন অনেকগুলো উদাহরণ আছে। শব্দতর তরঙ্গের উদাহরণ কি? একটা দেওয়া আছে তোমাদের হচ্ছে কিডনির ছোট পাথর ভাঙতে। আচ্ছা, কিডনির ছোট পাথর ভাঙতে একটা তরঙ্গ হয়, তবে এটা কিন্তু শব্দতর নয়, বুঝতে পারলা? শব্দতর নয়। আচ্ছা, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহার শব্দ, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহার শব্দ, ওটা একটা তরঙ্গ, কিন্তু শব্দতর তরঙ্গের ক্ষেত্রে ওটা গ্রহণযোগ্যতা পায় না। তাহলে পায় কি বলতো? ভূমিকম্প উৎপন্ন। তাহলে কি হবে? ভূমিকম্প উৎপন্ন, এইটা হবে, একটু মাথায় রেখো, ভূমিকম্প উৎপন্ন। তাহলে শব্দতর তরঙ্গের উদাহরণ কোনটি? ভূমিকর উৎপন্ন, ভূমিকম্প উৎপন্ন। শব্দতর তরঙ্গের উদাহরণ কোনটি? ভূমিকম্প উৎপন্ন। শব্দতর তরঙ্গের উদাহরণ কোনটি? ভূমিকম্প উৎপন্ন। সঠিক। এখানে অপশনে অনেকগুলো আছে, যেমন তোমাদের আছে হচ্ছে যে তাপ ও রাসায়নিক শক্তি। হ্যাঁ, তাপ ও রাসায়নিক শক্তি, আসলে তাপ ও রাসায়নিক শক্তি এটা কিন্তু হবে না। গাড়ির বলছে যে গাড়ির ইঞ্জিন, কি বলছে বলতো? গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে, হ্যাঁ, শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি কোনটি সঠিক বলো? এটা হবে যে রাসায়নিক শক্তি ও যান্ত্রিক শক্তি। কি হবে? রাসায়নিক শক্তি ও যান্ত্রিক শক্তি, ঠিক আছে, এইটা একটু মাথায় রেখো। আমি একটু লিখে দিই উত্তরটা, রাসায়নিক শক্তি আর হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। হ্যাঁ, রাসায়নিক শক্তি আর হচ্ছে যান্ত্রিক শক্তি, মাথায় রেখো। গাড়ির ইঞ্জিনের শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। গাড়ির ইঞ্জিনের শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, মনে রাখো। তাহলে রাসায়নিক শক্তি থেকে কি হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ভূমিকম্পটা বলছি, এইটা অনেকে মনে রাখতে পারে, এটা হচ্ছে শব্দতর তরঙ্গ। একটা জিনিস মনে রাখবা, যখনই তোমারে বলবে যে শব্দতর তরঙ্গ, কি বলছে বলতো? শব্দতর তরঙ্গ। এখন এই শব্দতর তরঙ্গের ক্ষেত্রে কোনটা সঠিক হবে? 20 হার্টজের নিচে, যেটা তোমার 20 হার্টজ, অর্থাৎ 20 হার্টজের নিচে যে তরঙ্গটা হবে, ওইটা হবে শব্দতর তরঙ্গের উদাহরণ। এখন আমরা জানি 20 হার্টজের কম, ঠিক আছে, মানে নিচে বা কম হচ্ছে তোমার ভূমিকম্প উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্প কিন্তু 20 হার্টজের নিচে, মনে রাখো। যখনই বলবে শব্দতর, তখন মনে করবে যে 20 হার্টজের কম কোনটা আছে, সেটা হচ্ছে ভূমিকম্প উৎপন্ন, মনে রাখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয়, ঠিক আছে। এটা কিন্তু একটু মনে রাখো যে পজিটিভ চার্জের বেলায় বলরেখাগুলো কি হয়? পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয়, এটা একটু মনে রাখো। ওকে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর দু একটা দেখাই শেষ করব, বাকিগুলা সেকেন্ড পার্টে আলোচনা করব। আচ্ছা, সেটা একটু খেয়াল করো যে নিচের কোনটি সঠিক। এইভাবে একটা চিত্র দিবে যে নিচের কোনটি সঠিক, এইভাবে একটা চিত্র দিবে। চিত্র দিয়ে আমি একটু একটা চিত্র আইকে দেখাই। এরকম একটা চিত্র, তারপর হচ্ছে এইরকম একটা চিত্র। এখন হচ্ছে এখানে এইভাবে প্লাস কিছু চার্জ থাকে, এখানেও প্লাস চার্জ আছে। হ্যাঁ, আমি একটু আইকে দেখাই চিত্রটা, না হয় বুঝবা না। আচ্ছা, এটা এর সাথে কানেক্ট হয়েছে। এখানে আছে 5V মানে 5 ভোল্ট, এখানে আছে হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে, এগুলো আছে। আর এইটারে ওরা ধরছে হচ্ছে এ, এটার নাম দিছে এ, আর এটার নাম দিছে হচ্ছে তোমার বি দিছে। আচ্ছা, এখন বলছে যে নিচের কোনটি সঠিক।
তারপরে ওরা অনেক কথা বলছে যে এ গোলক থেকে কিছু আধান ও বি গোলকে যাবে, ঠিক আছে, এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। আচ্ছা, এখন কথা হলো তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে অনেক কিছু দেওয়া থাকবে, যখন এখানে দেওয়া আছে 6 সি, তারপর হচ্ছে 9, এখানে কি দেওয়া আছে এটা তোমার দেখার বিষয় না, ঠিক আছে, এটা তুমি দেখতে যাবা না, এটা তুমি দেখতে যাবা না। তুমি খেয়াল করবা যে এই যে এতে কত আছে বলো তো, এতে এতে আছে হচ্ছে 5 ভোল্ট, কত আছে 5 ভোল্ট। আর এই যে বিতে কত আছে, বিতে আছে তোমার 3 ভোল্ট, 3 ভোল্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন নিয়ম হচ্ছে কি জানো, নিয়ম হচ্ছে হচ্ছে যে তোমার এই যে বেশিটা কমের দিকে যাবে, বুঝো নাই, কারণ এখানে তো বেশি চার্জ আছে, তাই না, বেশি চার্জ আছে না, বেশি ভোল্ট আছে না, এই বেশি ভোল্টটা সবসময় কমের দিকে যাবে, মানে ও ওরে আরো দিতে পারবে, ঠিক আছে, কারণ ওর এখানে কম আছে, মানে ওর এখানে খালি আছে অনেক কিছু, এই জন্য ও যেহেতু ভর্তি আছে ও ওর থেকে নিতে পারবে, অর্থাৎ কমের দিকে যাবে, বড়টা সবসময় এই দিকে যাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে এই দিকে যাবে, অর্থাৎ তোমার এখানে কি হবে যে এ থেকে, এই যে এ থেকে তোমার বির দিকে যাবে, মনে রাখো এ থেকে বির দিকে যাবে। হ্যাঁ, তোমার এখানে অপশনে এইভাবে দিবে যে এ গোলকের থেকে, এই যে এগুলো বলে গোলক বলে এ, হ্যাঁ, গোলকের থেকে বি গোলকে যাবে। এটা তো সত্য কথা, কারণ এখানে বেশি না, এই বেশি থেকে কমের দিকে যাবে, কারণ ও তো খালি আছে, ওর এখানে ভরবে। মনে করো তুমি একটা চার্জের বিষয়টা মনে করো যে এখানে পানি ভরা, এটা ভরা পানি, ঠিক আছে, এটা ভরা পানি, এই চার্জটারে তুমি পানি মনে করো, আর এইখানে পানি অল্প অল্প আছে, এখানে খালি আছে, তার মানে কি এইখানের পানিটা এই যে পাইপের সাহায্যে এখানে যে যাবে, মানে বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে, এই জন্য এ থেকে বির দিকে যাবে, এই যে এ থেকে বির দিকে যাবে। আই হোপ বুঝতে পেরেছো, তাহলে এটা অ্যান্সার হবে। আচ্ছা, আর একটা দেখো, হ্যাঁ, এইটা দিয়ে আমি শেষ করব। 27 নম্বর একটা এমসিকিউ, যে ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে? কি বলছে বলো তো, ভূমির সাথে সংযুক্তর কথা বলছে। পৃথিবী, এই পৃথিবীটাই হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্নটা একটু লিখে দিই, না হয় বুঝবা না, যে ধনাত্মক আধানে তো আধানে আহিত একটি বস্তুতে, একটি বস্তুতে আহিত একটি বস্তুকে, সরি, বস্তুকে ভূমির সাথে ভূমির সাথে সংযুক্ত করলে, সংযুক্ত করলে কি ঘটবে? কি ঘটবে, ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে? আচ্ছা, এখানে অপশনে দিছে যে বিভব হ্রাস পাবে নাকি, এই যে এরকম ধরো যে 2, 3, 4টা পয়েন্ট দিবে, ঠিক আছে। এরপর কি বলছে একটু খেয়াল করো, যে ধনাত্মক আধান আহিত একটি বস্তুকে ভূমির সাথে, মনে রাখো ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে। এখন তোমার একটু একটু চিন্তা করতে হবে, মাথায় চিন্তা করতে হবে। বলছে যে ভূমি, ভূমি মানে কি বলতো, পৃথিবী, বলতো ভূমি মানে কি, ভূমি, ভূমি মানে কি পৃথিবী। এখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পৃথিবীতে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু চার্জ আছে, মনে রাখো পৃথিবীতে কিন্তু পজিটিভ এবং নেগেটিভের চার্জের ভান্ডার। অর্থাৎ পৃথিবীর সাথে যদি কোনো পজিটিভ কোনো চার্জ তুমি যদি দাও, তাহলে পৃথিবী তারে মাইনাস করে দিবে, আর পৃথিবীর যদি মাইনাস কোনো চার্জ দাও, মানে নেগেটিভ কিছু দাও, পৃথিবী কিন্তু সেটাকে পজিটিভ করে দিবে। এই কথাটা একটু মাথায় রাখবা। মনে করো এইটা, হ্যাঁ, এই যে এই চার্জটা, হ্যাঁ, এখানে তুমি এই যে প্লাস, এই যে প্লাস চার্জগুলো, হ্যাঁ, এই প্লাস চার্জগুলো তুমি পৃথিবীর সাথে এইভাবে লাগিয়ে দিছো, পৃথিবী মানে ভূমির সাথে তুমি যদি এটা লাগিয়ে দাও, ঠিক আছে, লাগিয়ে দাও, তাহলে কি হবে, ভূমির যে নেগেটিভ চার্জগুলো আছে, হাজার হাজার নেগেটিভ চার্জের ভান্ডার, ও কি করবে, এই নেগেটিভ চার্জগুলো তোমার এই পজিটিভ চার্জের বিরুদ্ধে ঢুকাই দিবে বা প্রবেশ করাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এটাকে কি বলে বলতো, এটা বলে যে নিস্তারিত হবে। তাইলে ঋণাত্মক আদান গ্রহণ হবে, এটা অনেকে দাগো, এটা কিন্তু হবে না, এটা কি হবে, নিস্তারিত হবে, কি হবে, নিস্তারিত হবে, মাথায় রেখো, এটা কিন্তু কি হবে, নিস্তারিত হবে। মূল কথা কি, পৃথিবীর যে নেগেটিভ চার্জ আছে, এই পৃথিবীর নেগেটিভ চার্জ তাকে কি করবে, দিয়ে দিবে, এই পজিটিভ চার্জকে দিয়ে দিবে, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী কিন্তু নিরপেক্ষ করে দিবে ওকে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবা, নিরপেক্ষ বস্তুর বিভব কিন্তু 0 হয়। নিরপেক্ষ বস্তুর বিভব কত হয় বলো,
এই যে বিভব কত হয়, 0 হয়। নিরপেক্ষ বস্তুর বিভব কত হয়, 0। তাহলে দেখো ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে, অর্থাৎ এই যে এইটারে তুমি এই যে ভূমির সাথে সংযুক্ত করলে বলছে যে করলে কি ঘটবে, কি ঘটবে? পৃথিবীর পজিটিভ নেগেটিভ দুইটা চার্জ আছে, এখন তুমি তো পজিটিভটারে ওটার সাথে লাগাইছো, তাই না? সংযুক্ত করছো, সংযুক্ত করলে পৃথিবী কি করবে? দেখবে যে তোমার তো পজিটিভ চার্জ আছে, পৃথিবী কি করবে? তার নেগেটিভ চার্জগুলো তোমার এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। এটারে বলা যে নিস্তারিত হবে। কি হবে এটার কি বলে? নিস্তারিত হবে। মনে রাখো, নিস্তারিত হবে। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো আমি সেকেন্ড পার্টে আলোচনা করব।